আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আবারও বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের মধ্যে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন নিয়ে। চলো ক্লাস শুরু করা যাক। যে পরমাণু আগে আসে, যে পরমাণু কোথা থেকে আসছে। এখন এই পরমাণুর আদি ইতিহাসটা হচ্ছে বিজ্ঞানের ডেমোক্রিটাস বলছে, একটা পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি তা ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসবে যে এটাকে আর ভাঙা যাবে না, যেটাকে আমরা বলি অবিভাজ্য। উনি এটার নাম দিচ্ছেন অ্যাটম। ওইটা থেকে পরমাণু শব্দের উৎপত্তি। তখন ওনার সময়কাল সময়ে এরিস্টটল এবং বিজ্ঞান প্লেটো এটা বিরোধিতা করেন। ওরা বলতে চাচ্ছে যে না, আমি যত ইচ্ছা একটা পরমাণুকে যত ইচ্ছা ততবারই ভাঙতে পারবো। তখন প্রায় 200 বৎসরের মতো এটা চাপা পড়েছিল। তারপরে 1803 সালে বিজ্ঞানের ডাল্টন এই কথাটাকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করেন। উনিও বলছে পরমাণুগুলো কতগুলো বা প্রতিটি পদার্থ কতগুলো অবিভাজ্য কণা দ্বারা গঠিত, আর এই অবিভাজ্য কণার নাম হচ্ছে পরমাণু। আমরা ওই দিকে যাচ্ছি না, আমি আর একটু সহজভাবে আসি। এটার ইতিহাস তোমরা বড় হলে জানতে পারবে। অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। পরম অণু মানে অতি ক্ষুদ্র, অর্থাৎ পদার্থের যে ক্ষুদ্রতম অংশ বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না, তার নাম হচ্ছে পরমাণু। এখন আমাদের আসলে পরমাণু কাকে বলে এটা একটু জেনে নিলাম। আমি আবারও বলি কথাটা, একটু খেয়াল করো। পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু স্বাধীনভাবে বিরাজ করতে পারে না, সেই ক্ষুদ্রতম কণাকে বলে পরমাণু। এখন এই পরমাণুর গঠন আমরা যদি কেউ উপর লেভেলে চিন্তা করি, এই পরমাণুকে যখন আধুনিক রসায়ন চলে আসছে তখন ডেমোক্রিটাস এবং ডাল্টন যে কথাটা বলছিল পরমাণু অবিভাজ্য, এটা কিন্তু আর টেকেনি। দেখা গেছে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। এখন তোমাদের আসলে শুধু স্থায়ী কণিকাটাই তোমাদের আছে, আমি এর জন্য শুধু স্থায়ী কণিকা নিয়ে আলোচনা করব। তাহলে একটা পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে 3টা স্থায়ী কণিকা পাওয়া যায়, যেটাকে মূল কণিকা বলে। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি আবার বলি, পরমাণুকে ভাঙলে কয়টা কণিকা পাওয়া যাবে? 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের আধান হচ্ছে নিরপেক্ষ, যেটা করবো আধান শূন্য অথবা চার্জ নিরপেক্ষ। এখন তারা ব্যাখ্যা করে বের করেছে যে পরমাণুকে সাধারণত গোলাকার কল্পনা করা হয়। আর বিজ্ঞানী রাদারফোর্ড বলছে পরমাণুর কেন্দ্রে একটা ভারী ঘনবস্তু আছে যার মধ্যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পুঞ্জীভূত থাকে, তাকে বলা হয় নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। এই হলো আমার পরমাণুর নিউক্লিয়াস। এখন আধুনিক রসায়ন বের করছে যে পরমাণুর মধ্যে যে 3টা কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে তোমার হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। আমি আবার কথাটা বলি, একটা পরমাণুর মধ্যে যে স্থায়ী 3টি কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে। এখন একটু মনে রাখি, তাহলে এই যে আমার হলো নিউক্লিয়াস, তার মধ্যে থাকে প্রোটন আর থাকে হলো নিউট্রন। প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, নিউট্রনের আধান হচ্ছে শূন্য। এই জন্য সামগ্রিকভাবে নিউক্লিয়াসের আধানকে পজিটিভ ধরা হয়, অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, কারণ এটার ক্ষেত্রে প্রোটনের প্রভাবটাই থেকে যায়। আর একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতরে, ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ এখানে থাকবে ঋণাত্মক চার্জ। এখন এই ধনাত্মক আর ঋণাত্মকের যোগ করলে 0 হয়ে যায়। এই জন্য একটা পরমাণু স্থায়ী অথবা চার্জ নিরপেক্ষ। যদি সহজ কথা একটা প্রশ্ন হয় যে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, তাহলে একটা কথা, একটি পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে তত সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে, আর এই জন্য একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। তাহলে আমি একটু এই কণাগুলো নিয়ে একটু কথা বলি, কোনটাকে কি বলে। এখন এই প্রতীক আছে একটা শব্দ, যে নামের সংক্ষিপ্ত রূপে প্রতীক বলে, আমরা এইটা সম্পূর্ণ পেয়ে যাব, তোমাদেরও আছে। যেমন আছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন লিখতে এইচ আসে, এইচ হলে হাইড্রোজেনের প্রতীক। যদি বলে অক্সিজেন তাহলে আসে ও, এই জন্য অক্সিজেন হচ্ছে অক্সিজেনের প্রতীক, অর্থাৎ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন একটা পরমাণুতে একটু ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। বলছে একটি পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তাকে পারমাণবিক সংখ্যা বলে, তাকে ওই মৌলের কি বলে? পারমাণবিক সংখ্যা। তার মানে পারমাণবিক
পারমাণবিক সংখ্যা হচ্ছে কি সংখ্যা? প্রোটন সংখ্যা। অর্থাৎ একটা মৌলের পরমাণুতে যতটা প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা তত। যেমন আছে এই পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা, তার মধ্যে 1 নম্বর হলো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের মধ্যে প্রোটন আছে কয়টা? একটা, এই জন্য প্রোটনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের মধ্যে প্রোটন থাকে 8টা, এই জন্য অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। যদি আমি বলি নিয়ন 10, তার মধ্যে প্রোটন আছে 10টা। তাহলে এই পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা। কি দ্বারা? জেড দ্বারা। আর ভর সংখ্যা বলতে বোঝায়, ভর সংখ্যা হলো নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যা। এটাকে এ দ্বারা প্রকাশ, বড় হাতের এ দ্বারা। আমরা একটু আবারও খেয়াল করি, পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, আর ভর সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা, বড় হাতের এ। এখন আমি যদি ভর সংখ্যা থেকে আমি পারমাণবিক সংখ্যা বিয়োগ দিই, তাহলে আমার কি থাকতেছে? প্রোটন প্লাস নিউট্রন মাইনাস প্রোটন ইকুয়াল টু কি থাকতেছে? নিউট্রন। অর্থাৎ কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দেয় তাহলে তার কি সংখ্যা বের হয়ে যাবে? তার নিউট্রন সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এটা শিখে গেলাম। এখন ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবো? একটু আগে একটা কথা বলছিলাম যে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? কারণটা হচ্ছে একটি পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন, ঠিক তত সংখ্যক নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় একটি পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে আমি একটু ধরে নিলাম যে এই হচ্ছে আমার একটা পরমাণু, এর ভিতরে দেওয়া আছে 10টা প্রোটন, তাহলে ইলেকট্রনও থাকবে 10টা ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক কী থাকবে? ইলেকট্রন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কি সবসময় না কখন? সবসময় না, চার্জিত হওয়ার আগে, অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যত, পারমাণবিক সংখ্যা তত। এবার আমরা একটু শিখে নিই যে আসলে প্রতীকের পাশে কোথায় কি লেখা থাকে। এটা যদি শিখতে পারি তাহলে আমরা সব কিছু বের করতে পারবো। যদি এটা একটা প্রতীক হয় তাহলে এটা হচ্ছে আমার ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। বাম পাশের নিচে লেখা হলো পারমাণবিক সংখ্যা, বাম পাশে উপরে লেখা হলো ভর সংখ্যা। আর ডান পাশে নিচে লেখা পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। আর ডান পাশে উপরে লেখা প্লাস মাইনাস এম। এই এম বলতে আধান। আমি একটু বুঝিয়ে নেই, ধরে নাও আমি লিখলাম এরকম, এই হলো আমার সোডিয়াম, এইখানে দিলাম 11, এইখানে দিলাম 23। এখন তাহলে এটা থেকে বোঝা যায় সোডিয়াম প্লাস দিলাম, তার পারমাণবিক সংখ্যা কত? 11। তার ভর সংখ্যা কত? 23। তার আধান কত? +1। প্লাস দিছি মানে 1 লেখা লাগে না, এটা +1ও লেখা যেতে পারতো, তো 1 লেখা লাগে না, প্লাস মানে +1। এখন আমি যদি এরকম লিখি O2, তাহলে দেখো এই প্রতীকের ডান পাশে একটু নিচে কী লেখা? পরমাণু সংখ্যা। তার মানে অক্সিজেনে কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা জানি কখন প্লাস হয় আর কখন মাইনাস হয়, এটা একটু শিখে নিই। আমি বলেছিলাম যে নিরপেক্ষ অবস্থায় একটা পরমাণুতে যতটা ধনাত্মক চার্জ ততটা কী থাকে? ঋণাত্মক চার্জ থাকে। তাহলে আমি একটু পরমাণু একটু কল্পনা করি যে এটার ভিতরে যদি 2টা প্লাস থাকে তাহলে বাইরে অবশ্যই 2টা মাইনাস আছে। তাহলে +2 প্লাস -2, তাহলে +2 -2 = 0। এখন যদি আমি এটা থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিই, একটা ইলেকট্রন সরিয়ে নিব, তাহলে আমার কি থাকবে? এখানে কিন্তু 2 থাকবে না, তখন থাকবে শুধু 1 মানে ইলেকট্রন থাকবে একটা। তাহলে +2 - 1 = +1। অর্থাৎ কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন সংখ্যা সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ বের করে নেওয়া হয়, তখন তার মধ্যে ঋণাত্মক চার্জ কমে যায় কিন্তু ধনাত্মক চার্জ বেড়ে যায়। এর জন্য কোনো পরমাণু ইলেকট্রন দান করলে সেটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। আর যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, যেমন আমি বাহির থেকে এখানে আরও 2টা ইলেকট্রন আনলাম, তাহলে ইলেকট্রন হবে 4-, কারণ ইলেকট্রন আদান যেহেতু মাইনাস। তাহলে +2 - 4 = 0, অর্থাৎ -2। অর্থাৎ কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে বেড়ে যায়। এই জন্য ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, এই জন্য পরমাণুরও সামগ্রিকভাবে ঋণাত্মক হয়। অর্থাৎ যদি তোমাকে কোনো প্লাস থাকে, কোনো আয়নের
ইলেকট্রন বের করতে বলে তাহলে পারমাণবিক সংখ্যা থেকে কম হবে, আর যদি মাইনাস থাকে আধান হিসাবে তাহলে তার সাথে যোগ করে ইলেকট্রন সংখ্যা বলতে হবে। আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। সোডিয়াম প্রথমে লিখেছিলাম, এটা একটু আলোচনা করি। 11 23 প্লাস, আরেকটা লিখি অক্সিজেন 8 16 2 মাইনাস, আরেকটা লিখি এই পাশে ম্যাগনেসিয়াম 2 প্লাস 12 24। তাহলে আমরা কী কী বের করবো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটু খেয়াল করি, আগে পারমাণবিক সংখ্যাটা বোঝাই। পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে ভর সংখ্যা, তারপর হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আরেকটা বাকি রইল আধান। খেয়াল করো, পারমাণবিক সংখ্যা আমরা জানি একটা প্রতীকের বাম পাশে একটু নিচে পারমাণবিক সংখ্যা লেখা হয়, তাহলে এখানে লেখা আছে কত? 11। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা জানি বাম পাশে উপরে লেখা হইল ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা উপরে লেখা আছে আমার 23, তাহলে এটা হবে কত? 23। প্রোটন সংখ্যা আমরা জানি কোন মোলের পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে, তাহলে পারমাণবিক সংখ্যা কত লিখেছি আমি? 11। তাহলে অবশ্যই তার মধ্যে প্রোটন আছে কয়টা? 11টা, এই জন্য প্রোটন হবে 11। তাহলে আমরা জানি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। কখন এটা? যদি পরমাণুটা নিরপেক্ষ থাকে, কিন্তু আমার পরমাণুটা কিন্তু নিরপেক্ষ নেই, তার মানে কি এটা প্লাস। তাহলে একটু আগে বলেছিলাম যদি প্লাস থাকে তাহলে সংখ্যাটা মাইনাস করে দিতে হবে। স্বাভাবিক না ভাবে যদি প্লাসটা না থাকতো তাহলে আমার প্রোটন সংখ্যা ছিল 11, ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা ছিল 11, কিন্তু যেহেতু প্লাস 1 তাহলে 1 আমার মাইনাস করতে হবে। তাহলে 11 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমার ইলেকট্রন সংখ্যা হবে এই যে 10 - 1 অর্থাৎ 10টি। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বলেছিলাম কি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিতে। তাহলে ভর সংখ্যা হচ্ছে 23, পারমাণবিক সংখ্যা কত? 11, তাহলে আমার থাকতেছে কত? 12। তাহলে নিউট্রন সংখ্যা হলো 12। আমরা জানি ডান পাশে একটু উপরে লেখা আধান সংখ্যা, তাহলে এটার আধান হচ্ছে +1। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে ক্রমান্বয়ে 1 2 3 4 5 6, আমি আর এগুলো লিখবো না, আমি শুধু সংখ্যা দিয়ে মানগুলো লিখব। তাহলে এটা পারমাণবিক সংখ্যা 1 হবে কত? 12। 2 লিখছিলাম আমি কি ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা বাম পাশে উপরে আছে কত? 24, তাহলে এলো 24। তাহলে প্রোটন, পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, তাহলে 3 অর্থাৎ প্রোটন হবে আমার কত? 12। 4 লিখছি ইলেকট্রন, তাহলে দেখো এবার প্লাস কত আছে? 2, তাহলে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন হওয়ার কথা ছিল আমার 12, মাইনাস প্লাস আছে 2, মাইনাস করতে হবে 2 অর্থাৎ 10। 5 আছে আমার নিউট্রন, তাহলে মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 24 - 12 = 12। আধান 6 এর জন্য আধান হবে কত? এখানে কত আছে? +2, তাহলে +2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এটা থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা হিসাব করার কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমি আবার এটা থেকে করি, একটু খেয়াল করো। এই বরাবর আমি সবগুলো কাউন্ট করতেছি। পারমাণবিক সংখ্যা দেখো, এটা হলো আমার প্রতীকের, এটা হলো আমার বাম দিক, বাম পাশের নিচে আছে 8, এই জন্য পারমাণবিক সংখ্যা হবে 8। বাম পাশে উপরে লেখা হয়েছে আমরা জানি কি ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা লেখা আছে এখানে 16, তাহলে ভর সংখ্যা হবে 16। প্রোটন সংখ্যা আমরা জানি পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, তাহলে পারমাণবিক সংখ্যা ছিল আমার 8, তাহলে প্রোটন সংখ্যা অবশ্যই কত? 8। তারপর আছে ইলেকট্রন, আমি বলেছিলাম পরমাণু নিরপেক্ষ অবস্থায়, অর্থাৎ যদি কোনো ডান পাশে উপরে প্লাস মাইনাস না থাকে তাহলে প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত, তাহলে আমার ইলেকট্রন হওয়ার কথা ছিল কত? 8, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে প্লাস করতে হয়, কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আধানে আহিত হয়, এই জন্য আমার আরও যোগ করতে হবে 2, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা আসলো কত? 10। তাহলে নিউট্রন সংখ্যা 16 থেকে 8 যদি বাদ দিই,
কারণ আমরা জানি ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে শুধু কি প্রোটন। তাহলে প্রোটন প্লাস নিউট্রন মাইনাস প্রোটন থাকে শুধু নিউট্রন, তাহলে এটা থাকবে কত 16 মাইনাস 8 ইকুয়াল টু 8। তারপর আছে আধান, আধান কত 2 মাইনাস। আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার আমরা যাবো একটু আইসোটোপে, তাহলে আমরা যে কোনো পরমাণু থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে পারবো ইনশাল্লাহ। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। এবার আসো আমরা একটু আইসোটোপ নিয়ে কথা বলি। যেমন কার্বন 6 12, কার্বন 6 13, কার্বন 6 14, এই তিনটা থেকে আমরা কি বুঝি? এটার ভর সংখ্যা হলো 6, পারমাণবিক সংখ্যা হলো 6, ভর সংখ্যা হলো 12। এটা পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 13, এটা 6, এটা হলো 14। তাহলে দেখো এই তিনটা মূলে কিন্তু পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে বলছে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের অর্থাৎ একটিকে অপরটির আইসোটোপ বলে। অর্থাৎ এইটা হলো এটার আইসোটোপ, এটা হলো এটার আইসোটোপ, এটা হলো এটার আইসোটোপ, এটা হলো এটার আইসোটোপ। আমি আবারও বলি, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরে কি বলে? আইসোটোপ বলে। তাহলে এই যে আমার হয়ে গেল এটার সাথে এটা হলো আইসোটোপ, কারণ দেখো পারমাণবিক সংখ্যা এই যে 6 6 মিলে গেল, কিন্তু ভর সংখ্যা এটা 12, এটা হচ্ছে 13। এই জন্য এইটাকে এটা কি বলা যায়? আইসোটোপ বলা যায়। এখন আমাদের বই আইসোটোপের অনেকগুলো ব্যবহার আছে। যেমন আছে কি কি একটু আমি সংক্ষেপে বলি। রোগ নির্ণয় এবং নিরাময়। এখন নির্ণয় মানে কি আমার কী রোগ হয়েছে এটা বের করার জন্য আইসোটোপ। যেমন একটা হাড় যদি ফেটে যায় তাহলে কোন জায়গায় ফেটে গেছে এটা বের করার জন্য আইসোটোপ ইউজ করা হয়। আবার রোগ নির্ণয়ে, আবার রোগ নিরাময়ে যেমন আছে রেডিওথেরাপি যে দেওয়া হয়, অর্থাৎ ক্যান্সার হলে যে চিকিৎসাটা করা হয় এটা হলো আমাদের আইসোটোপ। তারপরে থাইরয়েডের চিকিৎসায় আমাদের আয়োডিন 131 নামের একটা আইসোটোপ ব্যবহার করে। লিউকোমিয়া রোগ অর্থাৎ আমরা রক্ত স্বল্পতা যা বলি অর্থাৎ ব্লাড ক্যান্সার, এটার চিকিৎসায় আমাদের আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে কাগজের পুরুত্ব নির্ণয়ের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। উন্নত বীজ সংরক্ষণ এবং উদ্ভাবনে আইসোটোপ ইউজ করা হয়। তারপর হলো সূক্ষ্ম যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার কাজে আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে আমাদের ঔষধ শিল্পে ট্যাবলেট গণনা করার কাজে আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে তোমরা একটু স্টেপ বাই স্টেপ 5টা দিলে তোমাদের জন্য এনাফ। তাহলে আমি একটু বলি রোগ নির্ণয় নিরাময়ে, থাইরয়েডের চিকিৎসায়, তারপরে হচ্ছে উন্নত বীজ উদ্ভাবনে এবং সংরক্ষণে, যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত রাখতে, কাগজের পুরুত্ব নির্ণয়ে, তারপর হচ্ছে যে কোনো ধাতব পাত্রের ফাটল নির্ণয়ে, আরও অনেক আছে। তাহলে তোমরা এই 5টা যদি দিতে পারো তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু জেনে গেছো। আর যদি ভালো জানতে চাও এই আইসোটোপের ব্যবহার 9-এর বইয়ে কেমিস্ট্রি বইয়ে খুব আরও ভালো দেওয়া আছে, তোমরা এক্ষেত্রে তথ্য নিতে পারো। এবার আসি আমি আইসোটোপ গেল, এবার হলো পরমাণুগুলো কীভাবে বন্ধন। তোমাদের এই ওদের লাস্টে একটা আলোচনা আছে বন্ধন নিয়ে। এখন বন্ধন কেন হয় এটা নিয়ে একটু আলোচনা করার আগে আমি একটা জিনিস একটু লিখে একটু খেয়াল করো। নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18। আমি প্রতীকগুলো একটু লিখলাম। এখন সকল মৌল একটা কথা মনে রাখবে, তোমাদের ডিটেলস বলা নাই, তোমাদের যে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 2 8 8, এটা আসলে ইলেকট্রন বিন্যাসের রীতি না। তারপর আমি তোমাদের লেভেল একটু আরও ইজি করে দিচ্ছি, প্রশ্নটা লেখার সুবিধা হবে। যে সকল মৌল কী চায়? সকল মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। এখন নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? পর্যায় সারণীতে গ্রুপ 18তে যে মৌলগুলো আছে তাদেরকে বলে নিষ্ক্রিয় গ্যাস। এখন তোমাদের 8-এর ক্লাসে সাধারণত পারমাণবিক সংখ্যা 20-এর বাইরে আসে না, এই জন্য আমি ডিটেলস আলোচনা করলাম না। আমি শুধু এই 20-এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস যতটা আছে তাই লিখলাম। একটা নাম হচ্ছে হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, নিয়ন 10, আর্গন হচ্ছে 18। এখন একটা কথা মনে রাখবে, সকল মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। যেমন আছে ধরে নাও তোমাদের বইয়ে উদাহরণটা দেওয়া আছে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। একটু খেয়াল করে দেখো এই 11-র কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমার নিয়ন 10।
তাহলে সকল মৌল যেহেতু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, এই জন্য সোডিয়াম কার মতো হতে চাবে? নিয়নের মতো। এই জন্য সোডিয়াম কী করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস, কারণ ইলেকট্রন ছাড়লে ধনাত্মক হয়, একটু আগে বুঝিয়েছে, তাহলে এটার নাম হলো ক্যাটায়ন। আর ধরো আমি দিলাম ফ্লুরিন হলো 9, চিন্তা করো, তাহলে ফ্লুরিন 9, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন, তার জন্য প্রয়োজন একটা, এই জন্য ফ্লুরিন কী করবে? একটি ইলেকট্রন গ্রহণ করে F মাইনাস হবে। তাহলে এই যে এটা হলো ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়ন, এই সোডিয়াম প্লাস আর এই F মাইনাস মিলিত হয়ে তৈরি হবে তোমার সোডিয়াম ফ্লোরাইড। এরকম যদি আমি আরও একটু চিন্তা করি, ধরে নাও ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এটা মুছে দিলাম, একটু খেয়াল করো। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। আমরা জানি সকল মৌলর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন লাভ করতে চায়, তাহলে 12-র নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমার 10। এই জন্য ম্যাগনেসিয়াম 12 হওয়ার জন্য 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিলে কি হয়? প্লাস হয়, এই জন্য ম্যাগনেসিয়াম 2+। সাথে যদি আমি অক্সিজেন দিই, অক্সিজেন হলো 8, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস এইটাও নিয়ন, তাহলে তোমার কত লাগবে? 2 প্রয়োজন হবে। এই জন্য অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? O2-। এই ম্যাগনেসিয়াম 2+ আর হলো O2- মিলে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন যদি আমি আরেকটা উদাহরণে যাই, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, তাহলে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন 18, তাহলে সে 18 হওয়ার জন্য 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে হবে কি? ক্যালসিয়াম 2+। এখন এটার সাথে যদি আমি অক্সিজেন চিন্তা করি, তাহলে অক্সিজেন হলো 8, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি? নিয়ন, 10 হওয়ার জন্য তার 2টা ইলেকট্রন প্রয়োজন, তাহলে এটা হচ্ছে ধনাত্মক আর এটা গ্রহণ করে হচ্ছে ঋণাত্মক। এই ক্যালসিয়াম 2+ ধনাত্মক আয়ন এবং অক্সিজেন 2- ঋণাত্মক আয়ন মিলে হবে ক্যালসিয়াম অক্সাইড। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা উদাহরণ দিই আমরা একটু, আর সহজ, সোডিয়াম ক্লোরাইড। একটু খেয়াল করো, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, ক্লোরিন হলো 17। তাহলে সোডিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন লাভ করার জন্য একটা কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিলে হবে সোডিয়াম প্লাস। আর ক্লোরিন হলো 17, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, আর্গনে হচ্ছে 18। তাহলে ক্লোরিন 18 হওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে হবে Cl-। এ সোডিয়াম প্লাস আর Cl- মিলেই হবে আমার কি? সোডিয়াম ক্লোরাইড। এখন আমি ব্যাখ্যাটা কতভাবে দেওয়া যায় এটা নিয়ে একটু আলোচনা করি। আমি যে একটা দিলাম এইটাও ঠিক, তোমাদের বইয়ে দেওয়া আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, ক্লোরিনের আছে 2, 8, 7। বলা আছে যে সর্বশেষ শক্তি স্তর 1, এটা একটা অস্থিতিশীল অংশ, এটা স্থিতিশীল হওয়ার জন্য সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী করে? সোডিয়াম প্লাস আয়নে তৈরি হয়। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আসে 7টা, এই জন্য অষ্টক পূরণের জন্য অর্থাৎ 8টা করার জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন তোমার এটাও সঠিক, এটাও সঠিক, আমি যেটা বলছি এটাও সঠিক। তারপরে উপরে উঠলে দেখবা যে 1s 2s দিয়ে একটা ব্যাখ্যা আছে, এটা তোমরা বুঝবে না, আলোচনা করলাম না আমি। সবগুলোই সঠিক, যেভাবে আনসার করা, কিন্তু কথা হচ্ছে সকল মৌল কী চাই এই কথার আগে মাথায় ঢুকাও সবাই, যে সকল মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এই জন্য সকল মৌল এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য যতটা ইলেকট্রন প্রয়োজন দান করে অথবা গ্রহণ করে সে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন মিলে যোগ উৎপন্ন হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে পরমাণুর গঠন, পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা কয়টি, কী কী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রনকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যাকে প্রকাশ করে এ দ্বারা, পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করে জেড দ্বারা। আর ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। আর ইলেকট্রন সংখ্যা যদি পরমাণুটা চার্জ নিরপেক্ষ থাকে তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। তবে যদি পরমাণুটা ধনাত্মক চার্জযুক্ত হয় তাহলে তার পারমাণবিক ইলেকট্রন সংখ্যা বের করতে হলে পারমাণবিক সংখ্যা থেকে যতটা প্লাস থাকে তত মাইনাস করতে হবে। আর যদি ঋণাত্মক চার্জযুক্ত হয় তাহলে পারমাণবিক সংখ্যার সাথে তত প্লাস করলে ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। আশা করি আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেকচারটা ভালো করে শুনবে, বই পড়বে। ভালো থাকো।
সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।